কিভাবে জাতীয় সংসদ নির্বাচনের আলোচনার দিকে যাচ্ছে, বা জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে অনুষ্ঠিত হতে হয়, এখন পর্যন্ত নির্বাচনের মাঠ যেভাবে তৈরি হওয়ার দরকার সেটা তো নাই, তাহলে সরকার কি ভাবছে বিষয়ে? পুলিশ প্রশাসন কাঙ্ক্ষিত মাত্রায় ওই পরিমাণ সাহস দেখিয়ে কাজটা এখনো সকলেই শুরু করতে পারেনি, কিন্তু পুলিশ প্রশাসনে আপনি দেখবেন উত্তরণ কিন্তু হয়েছে, তাদের ভিজিবিলিটিটা অনেক বেড়েছে। আর নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি, যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন, এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। প্রথম কথা হচ্ছে কি, যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য, এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই, বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই, কোনো ইচ্ছাও নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা একই প্রশ্ন বারবার করেন, তাহলে এক একজন এক একবার উত্তর তো একটু ভিন্ন দিয়েই ফেলে, তখন একটা কনফিউশন হয়ে যায়। আমি আবারও বলছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন, কাজে উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। আরেকটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, এ সমস্ত প্রশ্ন না। আমরা বলেছি আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার, এই তিনটাই আছে। তাছাড়া দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এটা তো যে কোনো সরকারেরই প্রাধিকারের মধ্যে সবসময়ই থাকবে। কাজেই রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রশ্নে আলোচনা কিন্তু শুরু হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এখন সেটা আবারও কবে আপনারা দৃশ্যমান ভাবে মিটিং করতে দেখবেন সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। সেই মিটিং এর তারিখ ঠিক হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, কিন্তু আলাপ আলোচনা কিন্তু চলছে না যে তা না। আসসালামু আলাইকুম, আমি রুকনুজ্জামান রঞ্জন, বাংলাদেশ। সরকারের এখানে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। তো সরকার কেমন করে অবস্থান নেবে? সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতে। এটা কোনো উন্নতি দেখা যাচ্ছে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে, পদক্ষেপ নিবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। এবং কোন বিশেষ দলের দিকে যদি আপনি ইঙ্গিত করে থাকেন, তাহলে সেই প্রশ্নটা সেই বিশেষ দলকেই করতে হবে। সরকারের অবস্থান হচ্ছে চাঁদাবাজি বলেন বা অন্য যে কোনো অপরাধী বলেন, সরকার সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে যখনই সেটা সরকারের দৃষ্টিতে আসছে। আপা, আমার নাম অমিতোষ পাল, আমি দৈনিক সমকাল পত্রিকায় কাজ করি। আপনি মোহাম্মদপুরের ঘটনাটার কথা উল্লেখ করেছেন, তো ওই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাতে আবারও বলছি যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে সমাজে, যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, যে মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে। মোহাম্মদপুরের ব্যাপারেও আমি আপনাকে বলেছি যে মোহাম্মদপুরে যেহেতু উভয় পক্ষ মিলে একটি আপোষ করেছে থানাতে, কাজে ওইটা এর বাইরে নেওয়ার স্বপ্রণোদিত হয়ে আর কোনো সুযোগ থাকছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থাকছে। আমি রুকনুজ্জামান, আমি আসলে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার অপরাধের মাত্রার উপর নির্ভর করবে। এখন যদি কোনো অপরাধে কোনো পক্ষ যে নিজেকে ভুক্তভোগী মনে করে, সে মামলা দায়ের করতে না চায়, তখন এটা নির্ভর করবে ফৌজদারি অপরাধটা কোন ধারায় এবং কত পানিশমেন্টটা কত দিয়ে বলা হয়েছে সেটাতে। এখানে যেহেতু দুইটা পক্ষই বলেছে যে তারা যে ঘটনাটা ঘটেছে এটাকে তারা ফৌজদারি মনে করছে না, তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে, এবং কথা কাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে এবং এটাকে তারা ক্রাইম হিসেবে নিচ্ছেন না, এবং তারা উভয় পক্ষ আলোচনা করে ব্যাপারটা মীমাংসা করে নিয়েছেন, ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না। এরকম যে আগে দলীয় সরকার যখন ছিল তাদের হেলমেট বাহিনী বলে বা তাদের অনেক নিজস্ব লোকজন ছিল, তাদেরকে দিয়ে ব্যবহার করতে পারতো, আর এখন পুলিশকে আমরা সেভাবে পাচ্ছি না বলে কি, কিন্তু এটা আসলে সমাধানটার আর কোনো উপায় বের করছে কিনা সরকার? জনগণ কিন্তু অসহায় বোধ করছে। যে আজকে এটা নিয়ে কথা হয়েছে,
যে একটা ব্যাপক প্রচারণা এবং সচেতনতার দিকে আমাদের যেতে হবে। আসলে দলীয় সরকারের সময়ও মব জাস্টিসের ঘটনাটা ঘটে এবং মোরাল পুলিশিং এর ঘটনাটা ঘটে। এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল আপনারাও লিখেছেন, খবরও আপনারা ছাপিয়েছেন। আমাদের কাছে মনে হয় যে যেহেতু পূর্ণ উদ্যমে যদি যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন, তখন হয়তো এই সমস্যাটার মাত্রাটা কমে আসবে। আর জনগণ যেন সবসময় জানে যে এরকম কোনো মব জাস্টিস করার কোনো সুযোগ নেই। যদি কোনো মব জাস্টিসের মুখোমুখি কেউ হন, সরকার সবসময় তার পাশে দাঁড়াবে। আপনি মোহাম্মদপুরের ঘটনাটার পাশাপাশি যাই, কক্সবাজারে আমরা দেখেছি একজন পুলিশ সদস্যকে এরকম হয়রানির মুখোমুখি হতে হয়েছে। কাজে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং উত্তরণের সাথে সাথে আশা করি এই পরিস্থিতিটা এখনের থেকে আরো অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে। আমি জেসমিন মলি, বিডি নিউজ থেকে বলছিলাম। হাসিনা সরকারের 626 জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। এগুলো কি আপনারা দেখছেন? একটা বিষয় হয় কি যে আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি বা জনগণ যেমন একেবারেই বা আমরা সকলেই যেমন একেবারেই খুব শান্তি শৃঙ্খলার পরিস্থিতি চাই, সেরকম শান্তি শৃঙ্খলার দিকে উত্তরণে আমাদের আরেকটু সময় লেগে যাচ্ছে। তো আর কোন ঘটনা কোন কারণে ঘটছে অনেকেরই অনেক রকম ব্যাখ্যা থাকে, কিন্তু আসলে সরকারকে তো একটা পদ্ধতি মেনে যেতে হয়। সেই পদ্ধতিতে আমরা যে ঘটনাটা সত্য হিসেবে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আরেকটা হচ্ছে যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন যে অনেক অপরাধী যাদেরকে অন্তত জনগণের চোখে বড় রকমের অপরাধী এবং স্বৈরাচারের দোষর হিসেবে বিবেচনা করা হয়, তারা কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারলো বা তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারলো, এগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয় আছে, তারা নিশ্চয়ই কাজ করছেন। আপা আমি তামিম, আপা এটা হলো যে আপা স্বাধীনতা পুরস্কারের বিষয় নামে নামকরণ করা হয়েছিল। তো আমরা আজকেও ওই ধারাবাহিকতায় এরকম দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর এছাড়া দুটো বিষয়ে আমরা মনে করছি যে আপনাদের কাছে আমাদের বক্তব্যটা একটু তুলে ধরা দরকার। একটি হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি এককালীন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে। এদের সংখ্যাও আসলে খুবই কম, মাত্র 12,500, মানে সংখ্যা কম ইন দ্য সেন্স যে 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এবং এটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। আরেকটা বিষয়ে একটু আপনাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে মব জাস্টিস বা মোরাল পুলিশিং। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার ব্যাপারে আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোষনামা স্বাক্ষর করেছে এবং যেহেতু দুই পক্ষই আপোষনামায় স্বাক্ষর করেছে, কাজী সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আমরা আগেও আপনাদের কাছে স্পষ্ট করেছি,
আজকেও আপনাদের কাছে ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হচ্ছে। নাম পরিবর্তন হয়েছে, যেটা ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন সংশোধন অধ্যাদেশ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার আইন সংশোধন অধ্যাদেশ। জাস্ট নামটা থাকবে না, নব থিয়েটার আইন ওভাবে থাকবে। প্রায় সোশ্যাল মিডিয়া